গুড মর্নিং এভরিওয়ান। কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। আজ আর কোনো ডেইলি ভ্লগ নয়, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে নেওয়া এবং পাওয়া কিছু কিচেন টিপস, যা হতে পারে আপনাদের জন্য খুবই কার্যকরী এবং ভীষণ উপকারী। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। তো ছোটোবেলায় আমার মামনি যখন শাক রান্না করতেন, তো দেখতাম যে শাক কাটাকাটির পর তার শাক ধোয়া নিয়ে ভীষণ রকমের ঝামেলা সৃষ্টি হতো। কখনো দেখেছি যে বড় একটা প্লাস্টিকের গামলা বা বালতি ইত্যাদি ইত্যাদির মধ্যে শাক রেখে বেশ কয়েকবার কলতলায় কল প্রেস করে আর কি শাক ধোয়া হতো। এবং একটা সময় এমন হয়েছে যে দেখা গেছে যে কখনো কখনো রান্নার পরেও খেতে গিয়ে বালি বালি একটা ব্যাপার এরকমটা থেকে যেত। অনেকবার ধোয়ার পরেও হয়তো বালিটা ঠিকঠাক করে আর কি কি বলবো যে রিমুভ করা যেত না। তো যা হোক, আমি সেই ক্ষেত্রে আমার নিজের সংসারে আসার পর যখন শাক রান্না করি এবং শাক ধুতে যাই, তো আমার কাছে মনে হলো যে আমরা যদি এরকমভাবে একটা গামলা আর তার সঙ্গে ঠিক এরকম ঝাঁপি টাইপ আর একটা গামলা নিয়ে নিই এবং সেটার সঙ্গে একসাথে রেখে যদি শাকটাকে কয়েকবার ধুই, ধরুন প্রথমে আমি গামলাতে শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবং আবার এই ছিদ্রযুক্ত গামলার ভেতরে শাকগুলো রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো কি হলো, ময়লা জলটা বেরিয়ে গেল। তো এইভাবে কয়েকবার ধোয়াধুয়ির পরে ড্রেন করে নিলে কিন্তু শাকের ময়লা বালি ঝুলি যেটাই থাকুক না কেন, সব কিন্তু আস্তে আস্তে যেসব ছোট ছোট ময়লাগুলো থাকে ওগুলো কিন্তু বেরিয়ে যায়। তো দেখুন, আমি এখানে এটাই করছি। এটার জন্য খুব বেশি অর্গানাইজার কোনো সিস্টেম কিছুই ব্যবহার করা লাগছে না। জাস্ট আমার বাসায় ব্যবহৃত জিনিসগুলোকে জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছি এবং এভাবে আমি শাকগুলো ধুচ্ছি। বেশ 2 থেকে 3 বার ধোয়ার পর যখন নিচের গামলার জলটা একদম ফ্রেশ, একদম সাদা জল, যেখানে আর কোনো খালি চোখে বালি দেখা যাচ্ছে না, তখন আমি ধোয়াটা বন্ধ করে দিচ্ছি এবং তারপর এই ঝাঁপিতেই রেখে এইভাবে রেখে জলটা ঝরিয়ে নিব। সাধারণত পেঁয়াজ আর রসুন কাটাকাটি করে রান্না করতে যথেষ্ট সময় লেগে যায়, কিন্তু সব দিন তো কিচেনে ওই পরিমাণ সময় হাতে থাকে না, যেহেতু আমাকে 2টা বাচ্চা একসঙ্গে সামলাতে হয়। তো এই কারণে যেদিন বা যখন হাতে সময় থাকে তখন আমি বেশ কিছু জিনিস সবসময় কাট করে রেখে দিই এবং তার মধ্যেও বেশিরভাগ সময় আমি পেঁয়াজ আর রসুন কাট করে রাখি, যাতে আবার যে কোনো রান্নায় সাধারণত পেঁয়াজটা তো লাগে, রসুনটা না লাগলেও তো সে সময় দেখা যাচ্ছে যে ধরুন আপনি এখন ডিম ভাজি করবেন বা নুডলস রান্না করবেন বা বাচ্চাদের জন্য কোনো একটা টিফিন বানাবেন, তো পেঁয়াজ কাট করে রান্নাটা করতে আপনার যতটা সময় লাগবে তার থেকে এটা যদি পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে এবং সাথে সাথে এয়ারটাইট কোনো কন্টেইনারের মধ্যে আটকে ফ্রিজে রেখে দেন, তাহলে পেঁয়াজ বা রসুনের ঝাঁঝ গন্ধ সব কিছু সমৃদ্ধ থাকবে। সেই সঙ্গে আপনার কোনো একটা রেসিপি বানানোর জন্য টাইমটাও কিন্তু ভীষণভাবে সেভ হবে। তো যা হোক, এখানে আমি 2টা ছোট ছোট কন্টেইনার নিয়েছি আর খুব অল্প পরিমাণ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। এটাতে আমার মোটামুটি 2 থেকে 3 দিন তো হয়েই যাবে। তো এটাই আর কি, 2 থেকে 3 দিন অন্তত রান্না করার সময় এই পেঁয়াজ রসুন কাটার ঝামেলা থেকে আমি মুক্ত থাকবো। অ্যান্ড যে কোনো সময় আমার ছোটোখাটো কোনো রেসিপি বানানোর জন্য এই পেঁয়াজ রসুন কাটার যে সময়টা লাগবে সেই সময়টা আর ব্যয় হবে না। তো এটাই আর কি, ঝটপট রান্নাটা হয়ে যাবে। সো কিচেনে কিন্তু অনেকটা টাইম সেভ হবে। এখনও অনেক বাড়িতে ফ্রিজে মাছ মাংস রাখা হয় পলিথিনের ভেতরে, কিন্তু আমরা যদি পলিথিনের ভেতরে না রেখে এরকম বাড়িতে বিভিন্ন রকম কন্টেইনার কিন্তু থাকে, যেমন ধরুন রসমালাইয়ের বক্স, আইসক্রিমের বক্স বা বিভিন্ন জিনিস কেনার পর কিন্তু ফ্রি টুকিটাকি কন্টেইনার কিন্তু পাওয়া যায়। তো এই কন্টেইনারগুলোতে যদি আমরা মাছ মাংস সেভ করে রাখি ফ্রিজের ভেতরে, তাহলে আপনার ডিপ ফ্রিজটা যেমন ক্লিন থাকবে, তেমনি দেখুন খুব সহজে কিন্তু মাছ মাংস আপনি বরফ থেকে ছাড়িয়ে জলে ভিজিয়ে দিতে পারছেন। তো এই যে দেখুন, আমি এখন মাছ ভিজিয়ে দিলাম আর এই যে আমি যে কন্টেইনারটাতে রেখেছি এটা কিন্তু জাস্ট একটা রসমালাইয়ের কন্টেইনার। সো ফ্রিজে খাবার রাখার জন্য যে আপনাকে এক্সট্রা করে কোনো অর্গানাইজার বক্স কিনতে হচ্ছে এমনটা কিন্তু নয়। আপনার হাতের কাছে যে সকল বক্সগুলো থাকে সেইগুলোর ভেতরেই কিন্তু আপনি মাছ মাংস খুব সুন্দর করে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন। আর সেটাতে আপনার ফ্রিজটা নোংরা হবে না, ফ্রিজ অলওয়েজ পরিষ্কার থাকবে। পরিষ্কার করার ঝামেলা
ঝামেলা থেকে তো মুক্ত থাকবেন, সেই সঙ্গে আপনার মাছ মাংস সেফ থাকবে। তো দেখুন এখানে আমার বেশ কিছু কন্টেইনারের কালেকশন দেখাচ্ছি। এখানে কিছু আছে আইসক্রিমের বক্স, কিছু আছে সার্ফ এক্সেল বা বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে আমি ফ্রি পেয়েছি, আর কিছু আছে রসমালাইয়ের বক্স। তো যাই হোক, আজকে আমার বাড়িতে কিছু মাংস কাটা হয়েছে, আর সেগুলো আমি এখন এই বক্সগুলোর ভেতরে একসঙ্গে রেখে ফ্রিজে রেখে দিব। তাছাড়া আমরা মোটামুটি সবাই জানি যে পলিথিন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। তো আপনি যদি মাছ মাংস এগুলোকে যদি পলি করে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে এটা যখন বরফ হয়ে মাছ মাংসের গায়ে আটকে থাকবে, ওখান থেকে কিন্তু কন্টামিনেটেড হবে, যেটা আপনার হেলথের জন্য একদম ভালো নয়। তো এটা মাথায় রেখে অবশ্যই এইভাবে বক্স করে ফ্রিজে মাছ মাংস রাখতে পারেন। এটা আপনার ফ্রিজকে ক্লিন রাখবে, সেই সঙ্গে আপনার হাতেও কিন্তু সময় বাঁচাবে। তো অল্প সময়ের ভেতরে রান্নাবান্না শেষ করার জন্য আরও একটি জাদুকরি টিপস হচ্ছে, আপনি যদি আপনার দৈনন্দিনের ব্যবহারকৃত মশলাগুলোকে আগে থেকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেন, যেমন ধরুন পেঁয়াজ, রসুন, আদা, সরিষা বাটা, এগুলো যদি আগে থেকে ব্লেন্ড করে মোটামুটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে আপনার দৈনন্দিন যে সকল মাছ মাংস রান্নাবান্না থাকে সেগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন আমি সাধারণত বাটা মশলাগুলোকে এভাবেই রেখে দিই। পেঁয়াজ রসুনকে আলাদা দুইটা বক্সে রেখেছি, যেন রসুনের ঝাঁজ পেঁয়াজ বা অন্য কোনো মশলার ভেতরে না যায়, কারণ আমরা তো সব দিন সব খাবারের সঙ্গে সব মশলা ব্যবহার করি না। আর এখানে আমার এই বক্সটাতে আছে আদা বাটা, আছে সরিষা বাটা, আর আছে কাঁচা লঙ্কা বাটা। তো যা হোক, এইভাবে এগুলো বাটা মশলা যেগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেগুলো আমি এভাবে করি। তাছাড়া সাধারণত শুকনা মশলাগুলো আমি কাচের বয়েমে রেখে দিই, যাতে স্বাদ গন্ধ সব কিছু একদম অটুট থাকে। আর এই কাচের বয়মগুলো কিন্তু আমি আলাদা করে দোকান থেকে কিনে আনিনি, এগুলো কিন্তু বাড়িতে কফির জার, তাছাড়া জেলি কেনা হয়, জেলির জার ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রোডাক্ট থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কাচের বয়াম পাওয়া যায়, যে বয়ামগুলো কিন্তু আপনার বাড়িতে ভীষণ কাজে লাগবে। শুকনা মশলা বা শুকনা কোনো জিনিস বা কখনো খাবার দাবার ছোটোখাটো জিনিস যেগুলো রাখা যায় অর্গানাইজ করে, সেটা কিন্তু আপনি করতে পারেন। তো আমিও এখানে সেটাই করেছি। তাছাড়া আমার কিছু গুঁড়া মশলা যেমন রেগুলার আমরা ইউজ করি, জিরা, ধনিয়া, গোলমরিচ, এগুলো কিন্তু এই একইভাবে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, যাতে আমার রান্না করতে অনেকটা সময় বেঁচে যায়। তো এখানে আছে আমার জিরা, গরম মশলা, আছে গোলমরিচ গুঁড়া, আর আছে পোস্তদানা এবং কিছু বিরিয়ানি মশলা, এগুলো আর কি সব এই জারগুলোর ভেতরে আমি সংরক্ষণ করেছি। লেবু কাটলেন, 4 পিস লেবু একসঙ্গে কেটে রাখলেন, কিন্তু দেখা গেল 2 পিস খাওয়া হলো আর 2 পিস খাওয়া হলো না, বাইরে থাকলে শুকিয়ে যাবে, কিন্তু এটাকে তরতাজা রাখবেন কিভাবে? তো লেবু যে বাটিটাতে রাখছি আমি, সেখানে অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো এইভাবে ফ্রিজে রেখে দিলে অন্তত 2 দিন ঠিক এইভাবেই তাজা থাকবে। শুধু লেবু নয়, যে কোনো সবজি বা কোনো জিনিস যদি আপনি এরকম কাচের কোনো পাত্রে বা যে কোনো একটা পাত্রে হালকা জল দিয়ে ফ্রিজে রেখে দেন, তাহলে সেই সবজি বলুন লেবু বলুন, সেই জিনিসটা কিন্তু অন্তত কমপক্ষে 2 দিন ফ্রিজে একদম তাজা থাকবে। যে কোনো ভাজাভাজি করার সময় কোনো মাছ ভাজা বা পাকোড়া ভাজা বা যে কোনো ভাজাভাজি করতে গেলে অনেক সময় দেখা যায় যে কড়াইতে আটকে গেছে, বা একটা খুন্তি দিয়ে পারফেক্টলি আপনি ওঠাতে পারছেন না বা উল্টে দিতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি একটা কাঁটা চামচের সহায়তা নিতে পারেন। কাঁটা চামচ আর একটা খুন্তি, দুটো জিনিস যদি আপনি একসঙ্গে ধরে মাছ মাংস বা যে কোনো ফ্রাই করা আইটেমকে তেলের পরে থাকা অবস্থায় যদি উল্টে দিতে চান, তাহলে কাঁটা চামচ কিন্তু ভীষণভাবে হেল্প করে, কারণ এটার মাথা যেহেতু একটু শার্প থাকে, খুব ইজিলি জিনিসটাকে সে মানে উল্টে দেওয়ার জন্য ভীষণভাবে হেল্প করে। তো যা হোক, এ কারণে আমি এই যে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এবং শুধু মাছ নয়, আমি যে কোনো ফ্রাই বা যেটাই করি সেক্ষেত্রে আমার মানে একটা থাকে যেটা আমি রান্না করছি খুন্তি ব্যবহার করি, এবং আর একটা আমি ফর্কের হেল্প নিই। তো এটাই আর কি। তো এটা ছিল আমার আরও একটি টিপস। ভাত রান্না করার আগে চালটাকে আমি প্রথমে জল দিয়ে একটুখানি কচলে কিছু সময় রেখে দিই, 1 থেকে 2 মিনিট যায়, তারপর দেখুন কিভাবে জলের উপরে পাউডার উঠে চলে আসে। তো এটাই আর কি, যে আসলে বাজারের চালগুলোতে তো এখন প্রসেস করা কিছু মেডিসিন থাকে, তো সেটা আপনার শরীরের জন্য ভালো নয়। তো এই কারণে আপনি রান্নার আগে যদি প্রথমে চালটাকে একটু ভিজিয়ে নেন, তারপর ওই মানে সাদা সাদা যে জলটা ওটাকে ফেলতে থাকেন, এবং 4 থেকে 5 বার চাল
চাল ধোয়ার পরে যখন দেখবেন যে জল একদম সাদা হয়ে গেছে, তখন ওই চালটা আপনি রান্না করুন। ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার সময় সেভ হবে, সেই সঙ্গে আপনার স্বাস্থ্যও ঠিকঠাক থাকবে, যে আপনি কোনো কেমিক্যালস খাচ্ছেন না, আপনার খাবারের ভেতর কোনো কেমিক্যালস যাচ্ছে না। তো যা হোক, এটা ছিল আমার আজকের কিচেনের লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস। তো যা হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ছিল আমার 7টা টিপস। কোন টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।